বাংলাদেশে বসে কিভাবে দিল্লিতে এই হামলার ছক কষা হয়েছিল, দিল্লিতে কারা কারা এসেছেন অতি সম্প্রতি এবং লুকিয়ে চুরিয়ে দিল্লির দিকে কেন নজর, সেদিকে তো আমরা নজর রাখবো। এবং তার পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব সীমান্তে, যেখানে ইন্ডিয়ান আর্মির ফাইটার ট্যাঙ্ক ইতিমধ্যেই বর্ডারে নেমেছে। আপনাদেরকে দেখাবো জয়সালমীর বর্ডারের ছবি, যেখানে অপারেশন ত্রিশূল ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন, এটা হচ্ছে জয়সালমীরের ছবি। বর্ডার এলাকার ইতিমধ্যেই কিন্তু ভারতীয় সেনার তীক্ষ্ণ নজরদারি চলছে। দেখুন, জয়সালমীর সীমান্তে ভারতীয় সেনা ইতিমধ্যেই তীক্ষ্ণ নজর রাখছে। স্যার, একটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইবো। আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমানে এবং অতি সম্প্রতি যেমন পাকিস্তান থেকে এসেছেন শামশাদ মির্জা, সেকেন্ড ইন কমান্ড, তেমনি পাকিস্তানের চিফ নেভি অফিসার তিনি এসেছেন বাংলাদেশে। তাহলে কি কোথাও এই দিল্লির ঘটনার দিকে তাকিয়ে কোনো রকম ভাবে এই ছকটা বাংলাদেশে বসেই কি ছকা হয়েছে? তাহলে দিল্লিতে কি কাউকে পাঠানো হয়েছিল লুকিয়ে রেকি করতে? দেখুন, এই রেকিটা তো এখানকারই লোক করলো, কিন্তু আপনি কত সুন্দরভাবে বাংলাদেশ পাকিস্তানের রিলেশনটা বের করলেন। আপনার মনে করে দিই আমির খান মুত্তাবি তালিবানের যিনি ফরেন মিনিস্টার আমাদের ভারতে এসেছিলেন, উনি আমাদের দেওবন্দেও গিয়েছিলেন ওদের সেমিনারিতে, ওদের মাদ্রাসায় ভাষণ দিতে। ইনি কারা? ওরা তাহরিকে তালিবান পাকিস্তান। আজকে পাকিস্তান আর্মির যতগুলো লোককে মারছে, যতগুলো এ করছে, পাকিস্তান আর্মি আজকে কি কোনো জায়গা নেই, ওরা পালাচ্ছে। ওরা কত জায়গাতে ওদের প্যান্ট খুলে দিয়েছে। এই আফগানিস্তানের যারা আছে, যারা তালিবানিরা আছে, ওরা পাকিস্তানি সেনার প্যান্ট খুলে এরকম দেখাচ্ছে। এটা লজ্জার বিষয়। বা আপনার বালুচিস্তানে দেখুন, ওদের প্যান্ট খুলে দিয়েছে, ওরা বর্দি ছেড়ে পড়ে গেছে কি আমি আর পাকিস্তানি সেনা নয়। এরা এসে বাংলাদেশে এসে ইউনুস, এই সন্ত্রাসবাদী ইউনুস এটাই চাইছিলেন উনি এতদিন ধরে, যে জানুয়ারি মাস থেকে যে ইনি করেছিলেন। আজকে শুধু আমরা চেষ্টা কি করছি যে এই যে 10 জন লোক ধরা পড়েছে, যার মধ্যে মহিলা আছেন, ডক্টর আছেন, অনেক লোক যারা গাড়ি চালাচ্ছিল, ওর ওনারশিপ ট্র্যাকটা উঠে গেছে। আপনি দেখছেন 3000 কেজি থেকে বেশি এক্সপ্লোসিভ রিকভার হয়েছে, কমিউনিকেশন সিস্টেম, ল্যাপটপ, মোবাইল ফোন। এখন আর কোনো জিনিস নয়, এটা শুধু আছে যে ওরা কারা, কোন ব্রেন আছে, কোথায় আছে, আর ওই ব্রহ্মেশ্বর উপর একটা ক্রস লাগিয়ে ওখানে ছড়া হবে। হয়তো ওটা বাংলাদেশে আছে, যেরকম লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, রাইট, বা দাইসে লোক এসছে, AQIS এর লোক যারা এসছে ওদের উপরে। আর এই পাকিস্তান নেভি যেটা শিপ এসছে, আমার মনে হয় না ওখান থেকে বেরোতে পারবে। আমার মনে হয় না উনি বেরোতে পারবেন এখন, বিকজ উনি বুঝতে পেরেছেন যে ধাপে ধাপে আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন ভুটান থেকে কথা বলেছেন, উনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা ছাড়বো না। তাহলে এরকম একটা শিপকে আমরা ছাড়বো কেন? যদি প্রুফ হয়ে যায়, যদি আমাদের কাছে যতগুলো এভিডেন্স আছে যদি কালেক্ট হয়ে যায়, আমরা বিশ্বকে দেখার পর আমরা কাউকে ছাড়বো না। সেটা বাংলাদেশে হোক, ছাড়বো। এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে আমাদের দেশে, আমাদের বিশ্বে। আপনি দেখুন না, আমেরিকা, আপনার দেখুন ওসামা বিন লাদেন আবোটাবাদ, আপনার আল জওয়াহিরি আপনার আফগানিস্তানে কাবুলে, আপনার জনরল সুলেমানি আপনার তেহরান ইরানে মেরেছে। সিমিলারলি আপনার ইসরায়েল মেরেছে অনেক লোককে। আপনার হাসান নাসরুল্লাহ আপনার লেবনানে মারলো, ইয়ামেনে মারলো ওদের প্রাইম মিনিস্টার একে। আমরা কেন করবো না? এটা তো এখন ইট ইজ দ্য নিউ ইন্ডিয়া, এটা নিউ নর্মাল। এটা আমরা বলছি একটা রেখাঙ্কিত করা হয়েছে। এই যে গতকাল এই যে 9 জন লোকের বা থেকে বেশি নম্বর বেড়ে গেছে এখন, আমি ওটা কনফার্ম নেই, তাই জন্য আমি বলবো না। ওদের যা রক্ত বইছে, ওরা আমাদের মতন লোক, আমাদের পরিবারের লোক। এটা আমি হতে পারি না, হতে পারে। এই যে ঘটনাটা ঘটলো পেহেলগামে, ঠিক যে ঘটনা ঘটেছিল, তারপর ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর আমরা দেখেছি। গতকালের ঘটনার পর এইরকম আরো একটা অপারেশন কি এবার ভারত করার সিদ্ধান্ত নেবে? আপনি দেখুন, এটা অপারেশন পহলগাঁও হওয়ার পর কতদিন পর ইন্ডিয়া অপারেশন করেছে বলুন তো? 13 দিন পর। ভারতীয় সনাতন ধর্মে 13 দিনের জন্য আপনাকে মর্নিং পিরিয়ডে থাকতে হয়, অনেকগুলো কর্ম করতে হয়, রাইট? কাজ আমরা সবাই জানি, যারা হিন্দু ধর্মে আছে ওরা সব জানে। কিন্তু 14 দিন পর 7 মে সকালবেলা যখন জবাব দিল, ওদের প্রত্যেকটা জিনিস খান হয়ে গেল। ওটা ছবিও দিয়েছে ওরা ভাওয়ালপুরে ছবি দিয়েছে, ওরা মুরিদকে ছবি দিয়েছে, ওরা শিয়ালকোটে ছবি দিয়েছে, ওরা মুজাফরাবাদ ছবি দিয়েছে, স্কার্ডু ছবি দিয়েছে, সবার তো ছবি আপনি পেয়েছেন। এই যতগুলো জিনিস আছে এটা ছাড় পাবে না।
আর তার জন্য আমি 17 কোটি বাংলাদেশি ভাই বোনকে বলছি, তোমরা এই যে বাইরের লোক যারা এসে পাঞ্জাবি কথা বলছে ওদেরকে চিহ্নিত করো, ওদেরকে চিহ্নিত করে নিজের সোসাইটি থেকে দূর করো বাবা, নালে একটা ব্রহ্মস যদি ওখানে পড়লে তোমাদের একটু ক্ষতি হতে পারে। এদেরকে বাংলাদেশ থেকে ছেড়ে বা যেখানে হোক, যে কোনো বাংকারে ওরা গিয়ে থাকে, ইন্ডিয়া ছাড়বে না, ইন্ডিয়া ছাড়বে না। এটাই আজকে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ থেকে একটা ট্রেন চলেছে, বাংলাদেশ থেকে একটা জিনিস যেটা আমাদের এক্সপ্লোসিভ নিয়ে ওরা আগে বেলুছিল আমি কলকাতা দখল করব, ওরা বুঝতে পেরেছে যদি কলকাতা দখল করলে হয়তো ওদের একটা রাজনৈতিক দলের নেতা যাকে ওরা বলছে কি তুমি বিচ্ছিন্নতাবাদী হয়ে যাও, তুমি পশ্চিমবঙ্গকে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই বার্তাটা আসিম মুনির অনেক কাল আগে দিয়ে রেখেছেন যে ধর্মের নামে তারা এই পথেই এগোচ্ছে এবং কিভাবে এই ইসলামের নামে কিছু মানুষের তারা ব্রেন ওয়াশ করছে। আমি একবার শোনাই কি বলেছিলেন আসিম মুনির, খুব ছোট্ট করে শোনাবো। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know আসিম মুনির খুব স্পষ্ট করে দিলেন যে দেশটাকে তৈরি করতে তারা নাকি অনেক স্যাক্রিফাইস করেছিলেন এবং সেই দ্বিজাতি তত্ত্বের কথা আসিম মুনিরের মুখে শোনা গেল। মানে খুব সুন্দরভাবে তিনি উস্কে দিচ্ছেন একটা দেশাত্মবোধ, বিকৃত দেশাত্মবোধ আমরা বলবো, কারণ যে দেশাত্মবোধ মানুষকে উস্কে দেয় খারাপ কাজ করতে সেটাকে কখনোই দেশাত্মবোধ বলা যায় না, একটা বিকৃত মানসিকতা। আসিম মুনির সেটা খুব স্পষ্টভাবে উগরে দিচ্ছেন এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের উপর এই ধরনের যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে খুব স্পষ্ট হয়ে গিয়েছে আজকে যে গতকাল দিল্লির এই ঘটনার সঙ্গে একটা পাক যোগ রয়েছে। অ্যাবসলিউটলি। আসিম মুনিরকে বলা হবে তোর বাবা তো এখানে ইন্ডিয়াতে ছিলেন যখন তুমি গেছিলে বাবা, আর 93,000 সোলজার পাকিস্তানি সোলজারের প্যান্ট খুলে আমরা এখানে রেখেছিলাম 1.5 বছর, ওর মধ্যে একটা লেফটেন্যান্ট জেনারেল 100 গুলো অফিসার আর 93,000 সোলজার। আমরা ওদেরকে ইউএন মিশনের মতন ওদেরকে ভালো আদর দিয়েছি, ওরা সব ফেরত গেছে, রাইট? তা আসিম মুনিরকে আজকে পাকিস্তান, আমরা কেন আসিম মুনিরকে পাকিস্তানের লোকও বলছে কি তুমি পাকিস্তান আর্মি তোমরা কোনো যুদ্ধ ভারতের সঙ্গে জিততে পারোনি, 1965, 71 হোক বা তুমি কার্গিল হোক বা এই অপারেশন সিন্দুর, তাই জন্য এত বড় বড় কথা। আর এই ধর্মের কথা কি তোমাদের ধর্ম এখন ওর মধ্যে বিপদ আছে,